শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ঘরে আমার স্কুলের আজকের পাঠ। তোমাদের নিশ্চয়ই মনে আছে, গত পাঠে আমরা নতুন দুটি বিষয়ে রচনা লেখা শিখেছিলাম। তার ধারাবাহিকতায় আজ আমরা শিখব আরো নতুন দুটি বিষয়ে আমরা কিভাবে রচনা লিখতে পারি সেটি। আজকের বিষয় হচ্ছে বর্ষাকাল এবং বাংলাদেশের জাতীয় ফুল। এই পাঠ শেষে আমরা কি কি শিখব, চলো সেগুলো দেখে নেই। আমরা বর্ষাকাল সম্পর্কে প্রবন্ধ রচনা করতে পারবো। ঋতু সম্পর্কিত অন্যান্য প্রবন্ধ, যেমন তোমার প্রিয় ঋতু, এরকম কোন রচনা লিখতে পারবো। আমরা বাংলাদেশের জাতীয় ফুল শাপলা সম্পর্কে প্রবন্ধ রচনা করতে পারবো এবং ফুল সম্পর্কিত অন্যান্য প্রবন্ধ, যেমন তোমার প্রিয় ফুল অথবা একটি জলজ ফুল, এরকম রচনা লিখতে পারবো। চলো আমরা প্রথমে বর্ষাকাল দিয়ে শুরু করি। আমরা সবাই জানি, তাই না, বাংলাদেশ হচ্ছে 6টি ঋতুর দেশ। অনেকেই ভাবে যে এই 6টি ঋতুর মধ্যে সবচেয়ে সুন্দর ঋতু হচ্ছে বর্ষাকাল। এখন চলো দেখি এই সুন্দর ঋতুটিকে আমরা আরো কত সুন্দরভাবে আমাদের রচনায় ফুটিয়ে তুলতে পারি। তোমরা যখন বর্ষাকালের কথা চিন্তা করো, তখন তোমাদের বর্ষার কথা শুনলেই প্রথমে কিসের কথা মনে হয় বলো তো? আমার যেটা মনে হয়, আমার কাছে বর্ষা মানে বৃষ্টি। যখন বর্ষার কথা মনে হয়, আমার কেবলই মনে হয় সারাদিন মুষলধারে অনবরত বৃষ্টি পড়ে যাচ্ছে। আমি জানি না তোমাদের এরকম মনে হয় কিনা। তোমরা কি এখন জানো বাংলা কোন মাস চলছে? এখন বাংলা ভাদ্র মাস। এই তো মাত্র দুদিন আগেই আষাঢ় মাস মানে বর্ষাকাল শেষ হয়ে গেল। তার মানে আষাঢ় এবং শ্রাবণ, এই 2 মাস মিলে হচ্ছে বর্ষাকাল। চলো দেখে নেই বাংলা 12 মাসের মধ্যে বর্ষার স্থান ঠিক কোথায়। এখানে আষাঢ় শ্রাবণ এই 2 মাস মিলে হয় বর্ষাকাল। তবে বর্ষা কিন্তু কখনো কখনো আমাদেরকে একটু দেরিতে ছেড়ে যায়, ঠিক শ্রাবণ মাসেই চলে যায় না। আমরা কখনো কখনো বর্ষাকে ভাদ্র মাস পর্যন্ত পেয়ে থাকি। এখন তোমরা যখন বর্ষাকাল নিয়ে রচনা লিখবে, তখন বর্ষা সম্পর্কে সংক্ষেপে 2-1 কথায় শুরু করে তারপর বর্ষা কোন মাস থেকে কোন মাস পর্যন্ত বর্ষাকাল থাকে এবং কখনো কখনো সেটি ভাদ্র মাস পর্যন্ত যায়, সেগুলো উল্লেখ করতে পারো। উল্লেখ করে তুমি তোমার বর্ষাকালের সূচনা অংশটি লিখতে পারো। এরপর চলো দেখে নেই মূল বক্তব্যে আমরা কি লিখব। আমরা জানি যে রচনার মূল বক্তব্যটা একটু বিবরণমূলক, বর্ণনামূলক হয়। তো সেখানে আমরা এটাও জানি যে আমরা সবটুকু তথ্য একেবারে লিখে ফেলবো না। আমরা আমাদের তথ্যগুলোকে ছোট ছোট অনুচ্ছেদ করে সাজিয়ে তারপর লিখব। তো সেখানে যখন তুমি অনুচ্ছেদ করে লিখবে, সেখানে তুমি প্রথম অনুচ্ছেদ রাখতে পারো প্রকৃতির অবস্থা, মানে বর্ষায় প্রকৃতির অবস্থা কেমন থাকে, প্রকৃতিতে কোন রকম পরিবর্তন আসে কিনা, বা পরিবর্তন এলেও সেটি কিরকম পরিবর্তন। যেমন বর্ষায় বৃষ্টির পরিমাণ অনেক বেড়ে যায়, মেঘাচ্ছন্ন আকাশ থাকে, সারাদিন অবিরাম বৃষ্টি পড়তে থাকে। যেমন দেখো এখানে দেখতে পাচ্ছি অবিরাম বৃষ্টি পড়ছে, মেঘ হচ্ছে, মেঘ থেকে বৃষ্টি পড়ছে। এছাড়া বর্ষাকালে গাছপালার অবস্থা কেমন থাকে সেটিও লিখতে পারো। বর্ষায় গাছপালার পরিবর্তন বোঝার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে নিজের কোনো বাগান। ধরো তোমার যদি কোনো বাগান থাকে, সেখানে গিয়ে তুমি লক্ষ্য করে দেখবে তোমার কোনো গাছ যদি মৃতপ্রায় থাকে, কিন্তু বর্ষা চলে আসলে দেখবে যখন বৃষ্টি হয় তোমার গাছগুলো সজীব সতেজ হয়ে উঠবে। এটা বর্ষার একটা বড় গুণ। বর্ষা প্রকৃতিকে সজীব সতেজ করে তোলে। বর্ষাকালে বৃষ্টির কারণে প্রকৃতিতে যে পরিবর্তন হয় সেটা আমরা মাত্রই বললাম। বর্ষায় বৃষ্টির কারণে প্রকৃতিতে যে পরিবর্তন আসে, এর সাথে মানুষের মনে কি কোনো পরিবর্তন আসে? তোমরা কখনো লক্ষ্য করেছো? একটু চিন্তা করে খাতায় লেখো তো তোমাদের কি কি করতে ইচ্ছা করে। যেমন হতে পারে কারো ছবি আঁকতে ইচ্ছা করে, কারো ছবি তুলতে ইচ্ছা করে, কিংবা বর্ষায় কারো হয়তো বিশেষ কিছু রান্না করে খেতে ইচ্ছা করে। এই যে মানুষের মনে এই পরিবর্তনটা আসে, কারণ কি তোমরা জানো? কারণ হচ্ছে ঋতুর সাথে, পরিবেশের সাথে মানুষের গভীর একটা সম্পর্ক আছে, একটা যোগাযোগ আছে। তাই প্রকৃতিতে যখন কোনো পরিবর্তন আসে, সেই পরিবর্তনের ছোঁয়া মানুষের মনেও আসে। তবে মজার ব্যাপার হচ্ছে এই পরিবর্তন কিন্তু শুধু মানুষের মধ্যেই আসে না। এই পরিবর্তন সমস্ত প্রাণীকুলের মধ্যে, সমস্ত জীব জগতের মধ্যে একটা পরিবর্তন আসে। যেমন ধরো বর্ষাকালে ব্যাঙ দেখবে খুব ঘ্যাঙর ঘ্যাঙর করে ডাকে, কিংবা খুব মেঘ করলে ময়ূর পেখম তুলে নাচে। এরকম সমস্ত প্রাণীকুলের মধ্যেই একটা সাড়া ফেলে দেয় বর্ষা। বর্ষা এলে এই যে ময়ূরের এত আনন্দ, সেটা দেখে কবি মজা করে বলেছেন, মেঘ গুড়গুড় মেঘলা দিনে ময়ূর ডাকে কেকা, সবাই লুকায় ঘরের কোণে ময়ূর নাচে একা। এভাবে দেখো
প্রকৃতিতে পরিবর্তন আনার পাশাপাশি সব মানুষ এবং প্রাণীর মধ্যেও যে বর্ষা প্রাণের আনন্দ ধারা নিয়ে আসে, এই ব্যাপারটা উল্লেখ করে তোমরা একটি অনুচ্ছেদ করতে পারো। এরপর তোমরা লিখতে পারো বর্ষার রূপ নিয়ে, মানে বাংলাদেশে বর্ষা কি রূপে থাকে সেটি নিয়ে লিখতে পারো। যেমন আমরা জানি এই সময় নদী, নালা, খাল, বিল সবকিছু, সমস্ত জলাশয় পানিতে টইটম্বুর থাকে, থই থই করতে থাকে পানি। অনেক সময় দেখা যায় দিনের পর দিন আমরা সূর্য দেখি না, সারাদিন মেঘ বৃষ্টির খেলা চলতে থাকে এবং মুষলধারে বৃষ্টি পড়তে থাকে। এই মুষলধারে বৃষ্টির কারণে প্রকৃতিতে যত দূষণ, ধুলো, ময়লা এগুলো থাকে, সেগুলো ধুয়ে মুছে গাছপালা, পরিবেশ একেবারে সজীব প্রাণবন্ত করে তোলে। দেখে যেন মনে হয় যে প্রকৃতি নবরূপে সেজে আমাদের সামনে এসেছে। আরেকটি বিষয় হচ্ছে, অনবরত বৃষ্টির কারণে প্রকৃতি খুব ঠান্ডা থাকে এবং একটা শীতল আবহ থাকে। তবে বর্ষায় মানুষের মধ্যে একটু অলসতা কাজ করে, মন খুব উদাস হয়ে যায়, একেবারেই ইচ্ছা করে না ঘরের বাইরে যেতে। বর্ষায় মানুষের মনের এই অবস্থা নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার আশার কবিতায় বলেছেন, নীল নবঘনে আশার গগনে তিল ঠাই আর নাহিরে, ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে। এই যে মানব মনের অস্থিরতা, স্থবিরতা চলে আসে, সেটা নিয়ে প্রাসঙ্গিকভাবে আমরা এখানে কয়েকটি উদ্ধৃতি উল্লেখ করেছি। তোমরাও এভাবে প্রসঙ্গক্রমে আসতে পারে এরকম কিছু উল্লেখ করতে পারো। তোমরা যখন শহর থেকে গ্রামে বেড়াতে যাও কিংবা গ্রাম থেকে শহরে বেড়াতে যাও, তখন একটা ব্যাপার লক্ষ্য করলে দেখবে গ্রামের যে বর্ষা বা শহরে যে বর্ষা, দুটোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। কিরকম পার্থক্য দেখো, বর্ষার যে প্রকৃতি, তারপর মানুষের জীবনযাপন, কর্মব্যস্ততা, এই বিষয়গুলোতে বর্ষা একটা বিরাট পার্থক্য এনে দেয়। চলো এখন দেখি পল্লীগ্রামে বর্ষা কেমন হয়। গ্রামে সাধারণত বর্ষাকালে নৌকার ব্যবহার অনেক বেড়ে যায়, কারণ অতিরিক্ত বৃষ্টির ফলে রাস্তাঘাট, জমি, খাল, বিল সবকিছু পানিতে ডুবে যায় এবং তখন নৌকা ছাড়া কোনো উপায় থাকে না চলাচলে। তাই নৌকার ব্যবহার অনেক বেড়ে যায়। এছাড়া গ্রামে জীবনযাত্রা কিছুটা থমকে যায়। যেমন ধরো বর্ষাকালে বৃষ্টি যত বাড়তে থাকে, মানুষের কাজকর্ম তত কমতে থাকে। তাহলে পুরুষরা তখন কাজকর্মহীন হয়ে ঘরে বসে থাকে কিংবা ঘরে টুকটাক কাজ করে অথবা গল্প করে, মহিলারা সেলাই করে, আড্ডা দেয়, এভাবে তারা সময় কাটায়। আচ্ছা, তোমরা যারা গ্রামে আছো, তোমরা যখন বর্ষাকালে বিদ্যালয়ে যেতে চাও, তখন বৃষ্টি আর কাদায় তোমরা কি কি সমস্যার মুখোমুখি হও বলতো? তবে একটা লক্ষণীয় ব্যাপার হচ্ছে, বর্ষায় যখন মাটি নরম হয়ে যায়, তখন সবচেয়ে বড় সুবিধা হলো গ্রামে তখন জমি চাষ করা খুব সুবিধা হয়ে যায়, কারণ মাটি তখন নরম থাকে আর কৃষকেরা মনের আনন্দে জমিতে বর্ষাকালীন বিভিন্ন শস্য যেমন আউশ ধান, আমন ধান, পাট এগুলোর চাষ করতে পারে। আর শহরের বর্ষার ক্ষেত্রে দেখো, শহরের বর্ষায় উপভোগের চেয়ে সমস্যাটা একটু বেশি। তোমরা বর্ষাকালে কি কি সমস্যার মুখোমুখি হও একটু নোট রাখো। যেমন তোমরা যখন স্কুলে যেতে চাও, তখন রাস্তায় জলাবদ্ধতা দেখতে পারো, পানি জমে যায় বা গাড়ি চলছে না, এরকম সমস্যা থাকতে পারে। তোমরা কি কি সমস্যার মুখোমুখি হও সেটি একটু নোট করে রাখো, কারণ এরপর যখন তোমরা বর্ষাকাল রচনা লিখবে, তখন তোমাদের এই নোটগুলো কাজে লাগবে। শহরে বর্ষার একটি বড় সমস্যা আমরা দেখতে পাচ্ছি, যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বর্ষায়, এবং অতিরিক্ত বৃষ্টির ফলে যখন জলাবদ্ধতা হয় তখন রাস্তাঘাটে যান চলাচল ব্যাহত হয়। এভাবে গ্রামে এবং শহরে বর্ষা যে আলাদা রূপ নিয়ে আসে, দুই জায়গায় বর্ষার দুই রকম অনুভূতি, সেটা তোমরা আলাদা করে এরকম আলাদা অনুচ্ছেদে লিখতে পারো। এখন একটু ভেবে দেখো তো, আমাদের সমাজে কোন কোন শ্রেণী পেশার মানুষের বর্ষায় খুব অসুবিধা হয়। যেমন যারা ছিন্নমূল, তাদের বর্ষায় খুব অসুবিধা হয়, তাদের ঘর থাকে না। যারা রিক্সা চালায়, তারা অতিরিক্ত বৃষ্টিতে বের হতে পারে না। এরকম দিনমজুররা বর্ষাকালে কর্মহীন হয়ে পড়ে। বা এরকমও হতে পারে যে কোনো শ্রেণী পেশার মানুষের বর্ষায় উপার্জন বেড়ে যায়। যেমন ধরো বর্ষাকালে অনেক মাছ পাওয়া যায়, তাই আমরা বলতে পারি জেলেদের উপার্জন তখন বেড়ে যায়। তো এখন দেখো, তার মানে আমরা বুঝতেই পারছি বর্ষার অনেক উপকারিতা আছে, আবার অপকারিতাও আছে। এখন তোমরা আলাদা আলাদা অনুচ্ছেদ করে উপকারিতা এবং অপকারিতা লিখতে পারো। বর্ষাকালের একটি প্রথম এবং প্রধান উপকারিতা হচ্ছে দূষণ কমে যাওয়া, বিশেষ করে বায়ু দূষণ কমে যাওয়া। যেমন ধরো শহরে মানুষ অনেক বেশি, শহরে যানবাহন অনেক বেশি, শহরে ধুলা বালি ময়লা অনেক বেশি থাকে, যার জন্য শহরে দূষণটাও অনেক বেশি। শহরে যখন বর্ষাকাল আসে, যখন অনবরত বৃষ্টি হয়,
তখন খেয়াল করে দেখবে রাস্তাঘাট, গাছপালা, পরিবেশ অনেক শীতল হয়ে আসে, পরিচ্ছন্ন হয়ে আসে, যার কারণে তখন আমরা বলতে পারি যে শহরের বায়ু দূষণ কমে যায়। এছাড়া বর্ষাকালে অনেক রকমের ফুল, ফল, বিল, ঝিলে, কলমিলতা, হেলেঞ্চা লতা এগুলো দেখা যায়। আর বর্ষাকালে প্রচুর শাপলা পাওয়া যায় তখন। এছাড়া বনে বিভিন্ন রকম ফুল যেমন কদম, কেয়া, গন্ধরাজ এই ধরনের ফুল অনেক বেশি ফোটে, এগুলো পাওয়া যায়। এছাড়া বিভিন্ন রকমের ফল দেখো, বর্ষার বিভিন্ন ফল, পেয়ারা, আমড়া, জামরুল, জাম এগুলো পাওয়া যায়। এখন চলো আমরা একটু দেখি যে বর্ষার অপকারিতা কি কি হতে পারে। বর্ষার একটি প্রধান অপকারিতা হতে পারে, আমরা এখানে দেখতেই পাচ্ছি ছবিতে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তাহলে আমরা বর্ষার অপকারিতাগুলো কি কি লিখতে পারি? বর্ষার অপকারিতা আমরা প্রথমত লিখতে পারি অতিরিক্ত বৃষ্টিতে বন্যা হওয়ার আশঙ্কা থাকে। দ্বিতীয়ত আরেকটি হতে পারে জনজীবনে স্থবিরতা নেমে আসে, কারণ রাস্তাঘাটে পানি জমে যায়, যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, যার কারণে জনজীবনে স্থবিরতা নেমে আসে। আরেকটি বিষয় হতে পারে জলাবদ্ধতা। অনেক জায়গায় দেখবে যখন বর্ষায় প্রচন্ড বৃষ্টি হতে থাকে তখন জলাবদ্ধতার সৃষ্টি হয়। এগুলো হচ্ছে বর্ষার অপকারিতা। এখন আমি উপকারিতা এবং অপকারিতা কয়েকটি করে তোমাদের বলেছি, তোমরা আরেকটু চিন্তা করো, করে দেখো বর্ষার আরো কিছু উপকারিতা বা অপকারিতা লেখা যায় কিনা। তবে উপকারিতা এবং অপকারিতা লেখার সময় একটা বিষয় অবশ্যই খেয়াল করবে, কোনো দিকে পক্ষপাতিত্ব না করে একেবারে নিরপেক্ষভাবে লেখার চেষ্টা করবে। বর্ষার ভালো দিক এবং খারাপ দিক দুটো আলাদা আলাদা অনুচ্ছেদ করে লিখবে। এরপর একেবারে শেষে এসে আমরা যখন উপসংহার লিখব তখন বর্ষা সম্পর্কে তুমি কিছু সমাপ্তিসূচক কথা বলতে পারো, যেমন বর্ষার অপকারী দিক থাকলেও মূলত কৃষিভিত্তিক বাংলাদেশে বর্ষা আসে আশীর্বাদ হয়ে। বর্ষা আছে বলেই বাংলাদেশের সবুজের এত সমারোহ। বর্ষার সৌন্দর্য বাংলার লোকজীবনে, জাতীয় জীবনে বিশেষ স্থান দখল করে আছে। এভাবে সংক্ষেপে একেবারে সমাপ্তিসূচক কিছু বলে তোমরা উপসংহার টানতে পারো। বর্ষাকাল রচনা আমরা কিভাবে লিখতে পারি আমরা দেখলাম। এখন চলো দেখে নেই জাতীয় ফুল শাপলা নিয়ে যদি আমরা রচনা লিখতে চাই আমরা তখন আমাদের রচনাটি কিভাবে সাজিয়ে লিখতে পারি। জাতীয় ফুল শাপলা নিয়ে বলার আগে আমি তোমাদের ছোট্ট করে একটু বলতে চাই, এই যে জাতীয় ফুল, এই জাতীয় কথাটা আমরা কেন ব্যবহার করি। এই জাতীয় ফুল মানে হচ্ছে এই ফুলটিকে আমরা জাতীয় মর্যাদা দিয়েছি। শুধু জাতীয় ফুল না, জাতীয় ফল, জাতীয় পাখি, জাতীয় পশু, জাতীয় গাছ, জাতীয় মাছ, এরকম বেশ কিছু জাতীয় প্রতীক আমাদের রয়েছে। কিন্তু আমরা কি জানি এই জাতীয় প্রতীকগুলো কিসের ভিত্তিতে নির্ধারণ করা হয়, বা এদেরকে এই যে জাতীয় মর্যাদা দেওয়া হয়েছে সেটা কেন দেওয়া হয়? এই ছকটি লক্ষ্য করলে দেখবে যখন কোনো বিষয়কে জাতীয় মর্যাদা দেওয়া হবে তখন ওই বস্তুটি বা বিষয়টি উৎপত্তি, সহজলভ্যতা কেমন, সহজে পাওয়া যায় কিনা, বা কোনো দেশের ইতিহাস, ঐতিহ্য, সাংস্কৃতিক জীবনধারা, জাতীয় আদর্শ এগুলোর প্রতিনিধিত্ব করে কিনা সেগুলো বিবেচনা করা হয়। যেমন ধরো বাংলাদেশে অনেক ফুল আছে, কিন্তু আমরা কি কখনো চিন্তা করেছি কেন শুধু শাপলাকেই জাতীয় ফুল বলা হয়? এর কারণ হচ্ছে বাংলাদেশ নদীমাতৃক দেশ এবং শাপলা একটি জলজ ফুল। তার মানে বাংলাদেশের নদী, নালা, খাল, বিল যে কোনো জলাশয়ে শাপলা ফুল খুব সহজেই ফোটে এবং খুব সহজভাবেই পাওয়া যায়। সেই সাথে আমাদের জাতীয় জীবনেও শাপলার প্রচুর ব্যবহার রয়েছে, এই কারণে শাপলাকে এই বিশেষ মর্যাদাটি দেওয়া হয়েছে। এখন চলো দেখি শাপলা সম্পর্কে বিভিন্ন তথ্য জেনে আমরা কিভাবে জাতীয় ফুল শাপলা এই প্রবন্ধটি রচনা করতে পারি। তোমরা তোমাদের রচনার শুরুতেই যখন লিখবে তখন ভূমিকাটি এভাবে লিখতে পারো। শাপলা আমাদের অতি পরিচিত একটি ফুল। এটি বর্ষাকালীন ফুল হলেও অন্যান্য ঋতুতেও এই ফুল ফোটে। এছাড়া শাপলা দেশের সব জায়গায় অতি সহজেই পাওয়া যায় এবং এর সৌন্দর্য অতুলনীয়। তাই শাপলাকে আমাদের জাতীয় ফুল হিসেবে নির্ধারণ করা হয়েছে। এরপরে তোমরা লিখতে পারো জাতীয় ফুল শাপলা কোথায় পাওয়া যায়, মানে এর প্রাপ্তি স্থান কোনটি। ইতোমধ্যে আমরা জেনেছি শাপলা একটি জলজ ফুল, তাই আমরা খুব সহজেই বলতে পারি যে কোনো পুকুর, ডোবা, হাওর বাওর, বিল এই ধরনের জলাশয়ে শাপলা ফুল ফোটে। এছাড়া বর্ষাকালে যখন জমিতে পানি জমে তখনও আমরা সেখানে শাপলা পেতে পারি। সাধারণত আমরা শাপলার চাষ করি না, কিন্তু আজকাল শাপলার সৌন্দর্যে মুগ্ধ হয়ে কেউ কেউ বাড়ির ছাদে শাপলার চাষও করছে। এরপর
খুব গুরুত্বপূর্ণ একটা অনুচ্ছেদ ব্যবহার করতে পারো, সেটি হচ্ছে জাতীয় জীবনে শাপলা ফুলের ব্যবহার। তোমরা হয়তো ভাবতে পারো একটি ফুলের জাতীয় জীবনে ব্যবহার আবার কেমন হতে পারে। দেখো, বাংলাদেশের জাতীয় জীবনে শাপলার বহুবিধ ব্যবহার রয়েছে। যেমন দেখো, এটি একটি মুদ্রা, এটি বাংলাদেশের 2 টাকার কয়েন বা 2 টাকার মুদ্রা। এরকম 1 টাকা, 5 টাকার মুদ্রায়ও শাপলা ফুলের এই প্রতীকটি ব্যবহার করা হয়। এছাড়া কয়েকটি কাগজের নোট, যেমন 2 টাকা, 10 টাকা, এরকম কয়েকটি কাগজের নোটেও বাংলাদেশের জাতীয় ফুল শাপলার এই প্রতীকটি ব্যবহার করা হয়। এই ছবিটি দেখো, আমি নিশ্চিত তোমরা এই ছবিটি আরো অনেক জায়গায় দেখেছো। তোমরা সবাই মোটামুটি এর সাথে পরিচিত। এটি বাংলাদেশের জাতীয় প্রতীক এবং এই প্রতীকের নকশাও করা হয়েছে শাপলা থেকে। এছাড়া আরো কিছু ব্যবহার রয়েছে, যেমন ধরো দেখো, এটি একটি পুরনো ডাক টিকিট। এই ডাক টিকিটটিও শাপলার ছবি সম্বলিত। এরকম ভাবে জাতীয় জীবনে শাপলার বহুবিধ ব্যবহার রয়েছে, যেগুলো তোমরা তোমাদের রচনায় উল্লেখ করতে পারো। এরপর উল্লেখ করতে পারো শাপলা কত রকমের হয়। যেমন ধরো দেখো, এখানে আমরা নীল শাপলা দেখতে পাচ্ছি, লাল শাপলা দেখতে পাচ্ছি, সাদা শাপলা দেখতে পাচ্ছি। আমরা এরই মধ্যে জেনে গেছি যে শাপলা কোথায় কোথায় পাওয়া যায়। গ্রামের পুকুরে, ডোবা, ঝিল, হাওর, বাওর, এরকম যে কোনো জলাশয়ে প্রচুর পরিমাণে শাপলা পাওয়া যায় এবং এই যে বিভিন্ন রকমের শাপলা পাওয়া যায়, বিভিন্ন রঙের শাপলা পাওয়া যায়। কিন্তু সব শাপলাকে আমরা জাতীয় ফুল বলতে পারবো না। আমরা শুধু জাতীয় ফুল বলবো সাদা শাপলাকে। এটি খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য যে আমরা সব শাপলাকেই জাতীয় ফুল বলতে পারি না। আমরা শুধু সাদা শাপলাকে জাতীয় ফুল বলবো। কেন বলবো? কারণ সাদা শাপলা বাংলাদেশে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় এবং এর সহজলভ্যতার কারণে আমরা শুধু সাদা শাপলাকেই জাতীয় ফুলের মর্যাদা দিয়েছি। এর পরের অনুচ্ছেদে তোমরা শাপলার বিস্তারিত বিবরণ দিতে পারো। যেমন আমরা সবাই জানি শাপলা দেখতে কেমন। শাপলা এটি জলজ উদ্ভিদ। কোনো স্রোত নেই এমন জলাশয়ে সাধারণত শাপলা হয়। শাপলার মূল বা গোড়াটি এরকম কাদার মধ্যে ডুবে থাকে। জলাশয়ের পানি যখন বাড়তে শুরু করে তখন পানির সাথে সাথে শাপলার এই ডাঁটাও বড় হতে থাকে। পাতাগুলো হয় এরকম গোলাকৃতির এবং সাধারণত এগুলো এক একটা বড় থালার মতো হয় এবং পাতা, কলি এবং ফুল পানির উপরে এরকম ভাসতে থাকে। এছাড়া শাপলা যখন কুঁড়ি অবস্থায় থাকে তখন সেটি দেখতে অনেকটা ছোট কলার মোচার মতো দেখা যায় এবং এই কুঁড়িটি 2-1 দিনের মধ্যে ফুটে সম্পূর্ণ ফুলে পরিণত হয়। আরেকটা বিষয় লক্ষ্য করো, আমরা গাছের কথা জানলাম, আমরা ফুলের কথা জানলাম। এখন শাপলা ফুল থেকে কিভাবে তুমি নতুন আরেকটা চারা গাছ জন্মাতে পারো সেটা কি জানি আমরা? শীতকালে যখন এই জলাশয়গুলোতে পানি থাকে না তখন এই শাপলা গাছগুলো মরে যায়, কিন্তু এদের বীজগুলো মাটিতে সুপ্ত অবস্থায় থাকে। যখন বর্ষা আসে, বর্ষায় নতুন করে পানি আসে, তখন নতুন পানি পেয়ে এই বীজ থেকে শাপলার চারা নতুন করে জন্মায়। এখন চলো আমরা কয়েকটি ছবি দেখে নিই। দেখো, এখানে দেখা যাচ্ছে শাপলার একটি পাতা। এটি হচ্ছে শাপলা কুঁড়ি বা কলি এবং এটি হচ্ছে শাপলার বীজ, যে বীজ থেকে শাপলার গাছ হতে পারে। এরপর তোমরা শাপলার উপকারিতা, অপকারিতা এগুলো লিখতে পারো। তোমরা হয়তো ভাবতে পারো যে একটি ফুলের উপকারিতা কি হতে পারে কিংবা অপকারিতা কি হতে পারে। চলো দেখে নেই কিছু উপকারিতা। শাপলা ফুলের প্রথম যে উপকারিতা সেটি হচ্ছে শাপলার সৌন্দর্য। শাপলার সৌন্দর্য এত মনোমুগ্ধকর যে মানুষের সৌন্দর্যে বিমোহিত হয়ে থাকে। এছাড়া আরেকটি উপকারিতা হচ্ছে শাপলাকে কিন্তু আমরা খাদ্যবস্তু হিসেবে ব্যবহার করি। অনেকেই দেখবে শাপলাকে সবজি হিসেবে খেয়ে থাকে বা অনেক সময় শাপলার বীজ থেকে আমরা খই তৈরি করতে পারি। যেহেতু শাপলা একটি ফুল, শাপলাকে সাজসজ্জার উপকরণ হিসেবেও ব্যবহার করা হয়, যেমন মঞ্চ সজ্জার কাজ বা ছোট ছোট ছেলেমেয়েরা কখনো কখনো শাপলার ডাঁটা দিয়ে মালা গাঁথে। এখন চলো দেখে নেই শাপলার অপকারিতা কেমন হতে পারে। তোমরা হয়তো ভাবছো একটি ফুলের অপকারিতা কেমন হতে পারে। দেখো, আমি বলছি। এখানে একটি ধান গাছের মধ্যে একটি শাপলা ফুলকে দেখা যাচ্ছে। শাপলার অপকারী দিক হচ্ছে শাপলা ধান গাছের ক্ষতি করতে পারে। যেমন ধরো, ধান গাছে যদি একই সাথে ধান এবং শাপলা ফুল বেড়ে উঠতে থাকে তখন শাপলা ফুলের জন্য ধানের বৃদ্ধি বাধাগ্রস্ত হয়। অর্থাৎ শাপলা ফুল যদি জমিতে থাকে তখন ধান গাছ বেড়ে উঠতে পারে না। এরকম ভাবে তোমরা চিন্তা করো, আর একটু চিন্তা করে তোমরা শাপলা ফুলের আরো কিছু উপকারিতা বা অপকারিতা এখানে যুক্ত করতে পারো।
শাপলা রচনার একেবারে শেষে এসে এই অনুচ্ছেদে মানে উপসংহারে বলতে পারো, নদীমাতৃক বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যকে শাপলা কিভাবে পরিপূর্ণতা দান করেছে সেটি বলতে পারো। বাংলার মানুষের লোকজীবনে, জাতীয় জীবনে এর ভূমিকা এবং শাপলা অতুলনীয় সেগুলো বলে তুমি তোমার রচনা শেষ করতে পারো। চলো এবার দেখে নেই এই পাঠ থেকে আজকে আমরা কি কি জেনেছি। আমরা জেনেছি বর্ষা ঋতু সম্পর্কে, বর্ষায় বাংলার রূপ কেমন থাকে, শহরের এবং গ্রামের জীবনযাত্রায় বর্ষার প্রভাব, বর্ষার উপকারিতা, বর্ষার অপকারিতা, সেই সাথে বাংলাদেশের জাতীয় ফুল শাপলা, কেন বাংলাদেশের জাতীয় ফুল শাপলা হয়েছে সেটি, ধরন এবং শাপলার নানাবিধ ব্যবহার, জাতীয় জীবনে শাপলার গুরুত্ব, উপকারিতা, অপকারিতা এগুলো সম্পর্কে জেনেছি। এখন আমরা বলতেই পারি যে আমরা সবাই এখন আজ যে তথ্যগুলো জানলাম সেগুলো ব্যবহার করে বর্ষাকাল এবং জাতীয় ফুল শাপলা নিয়ে আমরা রচনা লিখতে পারবো। শুধু বর্ষাকাল বা শাপলা নিয়েই নয়, আমি যদি এখন তোমাদের বলি তোমার প্রিয় ঋতু সম্পর্কে লিখো, অথবা তোমার প্রিয় ফুল সম্পর্কে লিখো, বা একটি জলজ ফুল নিয়ে রচনা লেখো, আমি আশা করছি তোমরা সেগুলোও লিখতে পারবে। তাহলে আজকে তোমাদের বাড়ির কাজ থাকবে তোমরা একটি জলজ ফুল এই শিরোনামে একটি রচনা লিখবে। তোমাদের বাংলা খাতায় বাড়ির কাজ করবে এবং স্কুল খোলার পর তোমাদের বাড়ির কাজের এই খাতাটি বাংলা শিক্ষকের কাছে জমা দিবে। এই বাড়ির কাজের মূল্যায়নের নম্বর তোমাদের ধারাবাহিক মূল্যায়নের সাথে যোগ হবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সরকারি নির্দেশনা মেনে ঘরে অবস্থান করো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। এই ক্লাসটি পুনরায় দেখতে চাইলে চোখ রাখো আমার ঘরে আমার স্কুল নামের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।